বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। হামাসের সাথে নিরস্ত্রীকরণ চুক্তির পরও গাজা ইসরায়েলের ভুয়া আগ্রাসন, 19 জনের প্রাণহানি, সমঝোতা প্রচেষ্টা ব্যাহত করার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে। সৌদি ইরানের অনুরোধে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের। ইরানের সাথে আজ যুক্তরাষ্ট্রের বৈঠক, মার্কিন প্রেসিডেন্টের দাবি অস্বীকার তেহরানের। রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগে উত্তপ্ত ভারতের রাজনীতি, বিজেপির তোপের মুখে বিরোধীরা, পার্লামেন্টের প্রতিবাদে জেরে রাহুল গান্ধী ও পাপ্পু যাদবের বিরুদ্ধে মামলা। গাজায় আবারও নৃশংসতার নজির তৈরি করে চলেছে ইসরায়েল। 24 ঘন্টায় বোমা হামলায় প্রাণ হারিয়েছে 19 ফিলিস্তিনি। বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তরতাজা মানুষের দেহ। এমনকি আঘাতে অনাকাঙ্ক্ষিত গর্ভপাতের মতো ঘটনাও ঘটেছে। যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি ভেস্তে দিতেই আগ্রাসনে মাত্রা বাড়িয়ে চলেছে ইসরায়েল, এমন অভিযোগ হামাসের। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় কখনোই আগ্রাসন পুরোপুরি বন্ধ করেনি ইসরায়েল, বরং নানা অজুহাতে নিয়মিত চালিয়ে গেছে হামলা। এবার যখন চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের তোড়জোড় চলছে, তখন আবারও উন্মত্ত হয়ে উঠেছে আইডিএফ। ইসরায়েলি বাহিনীর নারকীয়তার শিকার শিশু থেকে বৃদ্ধ সব বয়সের ফিলিস্তিনি। রোববারও টার্গেট হয়েছে গাজা সিটি, খান ইউনিস এবং দের আল বালার বিভিন্ন এলাকা। বিস্ফোরণে গর্ভপাতের মতো নৃশংসতার সাক্ষীও হয়েছে উপত্যকা। বিদ্যুৎ ছিল না, পুরো এলাকা অন্ধকার ছিল। আমরা সকালে এখানে কাজ করতে এসে শিশুটির মরদেহ দেখতে পাই। মায়ের পেট থেকে ছিটকে বের হয়ে এসেছে। তার মায়ের মরদেহের অর্ধেক অংশ বহু কষ্টে টেনে বের করি। বাবার অবস্থাও একই রকম ছিল, সবাই টুকরো টুকরো হয়ে গেছে। হামলার উদ্দেশ্য যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দেওয়া। রোববার এক বিবৃতিতে এমন অভিযোগ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের নাশকতা বন্ধে মধ্যস্থতাকারী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানায় স্বাধীনতাকামী সংগঠনটি। ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী তুরস্ক। বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, শান্তি প্রতিষ্ঠার কোনো ইচ্ছাই নেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান তিনি। সম্প্রতি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণে রাজি হয়েছে হামাস। তবে উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও ইয়েলো লাইন অতিক্রম না করার শর্ত দিয়েছে তারা, যদিও কোনো শর্তেরই তোয়াক্কা করছে না আইডিএফ। তেহরান এবং রিয়াদের অনুরোধেই ইরানে হামলার পরিকল্পনা বাতিল করা হয়। এরই ফলশ্রুতিতে সোমবার ইরানের সাথে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আরেকটি চুক্তি হতে পারে বলেও আভাস দেন তিনি। যদিও মার্কিন প্রেসিডেন্টের এমন দাবি উড়িয়ে দিয়েছে ইরান। তেহরান বলছে হরমুজ নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। গেল সপ্তাহে শেষ নাগাদ কমে আসে ইরান যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলার পরিধি। রোববার ইরানে হামলা স্থগিতের ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে। এই অবস্থায় এয়ারফোর্স ওয়ানে নতুন বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের বলেন, আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে। একই সাথে দাবি করেন, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলা চালানোর প্রস্তুতি ছিল যুক্তরাষ্ট্রের। তবে ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে সে হামলা স্থগিত করা হয়েছে। সৌদি আরব, ইরান এবং আরব আমিরাত আমাকে অনুরোধ জানিয়েছিল হামলা থেকে বিরত থাকতে। আমাদের পরিকল্পনা ছিল ইরানে সবচেয়ে বড় এবং কঠোর হামলা চালানোর, কিন্তু সেই পরিকল্পনা থেকে সরে এসেছি। তাদের সাথে আলোচনাতেও বসতে চলেছি। আশা করছি হরমুজ এবং পরমাণু ইস্যুতে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তবে ট্রাম্পের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের বিভিন্ন গণমাধ্যম বলছে, হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে কোনো অনুরোধই করেনি তেহরান। টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুঁশিয়ারি, হরমুজ নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ওমানের সাথে আমাদের আলোচনা চলছে, তবে এটা স্পষ্ট করতে চাই, হরমুজ নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এই অঞ্চলের নিরাপত্তা এবং জাহাজ চলাচলে যেন অন্য কোনো পক্ষ বাধা সৃষ্টি করতে না পারে, সেই বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত আছে। 2 আগস্ট পর্যন্ত 35টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। 2টি জাহাজ অচল এবং আরো 2টি জাহাজে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার প্রস্তুতির দাবি, শেষ মুহূর্তে কূটনীতির সুযোগ, হরমুজ প্রণালী নিয়ে সমঝোতার চেষ্টা এবং সামরিক সতর্কতা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অত্যন্ত স্পর্শকাতর। তাই সোমবারের সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শুধু এই যুদ্ধ নয়, বৈশ্বিক জ্বালানির বাজার ও আঞ্চলিক নিরাপত্তার ভবিষ্যৎ নির্ধারণেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
মাত্র কয়েকদিন আগেও ইরানের বিরুদ্ধে বড় হামলার হুমকি দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তুত ছিল সেনাবাহিনী, যুদ্ধজাহাজ, মোতায়েন ছিল বিমান, কিন্তু শেষ মুহূর্তে পাল্টে গেল চিত্র। হামলা স্থগিতের ঘোষণা দিয়ে ট্রাম্প বলছেন দ্রুত সমঝোতা হলেই যুক্তরাষ্ট্র ইসরায়েল নতুন আঘাত হানবে না। প্রশ্ন, এটি কি কূটনীতির সাফল্য নাকি যুদ্ধের খরচ ও ঝুঁকির বাস্তব হিসাব করে সুর নরম করেছেন ট্রাম্প? Iran is doing very poorly, just in case you read. সম্প্রতি ইরান ইস্যুতে সম্ভাব্য একটি চুক্তির কথা উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে। তার দাবি, সংঘাত থামাতে উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ও ইরান। তবে এই ঘোষণার পরও হরমুজ প্রণালী কার্যত বন্ধ। হুতিদের হামলার আশঙ্কায় লোহিত সাগরেও ব্যাহত হচ্ছে জাহাজ চলাচল। অর্থাৎ বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সমুদ্রপথ এখনও অস্থিতিশীল। বিশ্লেষকদের মতে ট্রাম্পের অবস্থান পরিবর্তনের পেছনে রয়েছে একাধিক কৌশলগত ও অর্থনৈতিক কারণ। প্রথমত, যুদ্ধ দীর্ঘায়িত হলে বড় ধাক্কা লাগতে পারে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 5 ভাগের 1 ভাগ অপরিশোধিত তেল এবং বিপুল পরিমাণ তরলকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হয়। এই পথ দীর্ঘদিন বন্ধ থাকলে শুধু মধ্যপ্রাচ্য নয়, চাপে পড়বে বিশ্ব অর্থনীতি। এর সঙ্গে রয়েছে সামরিক বাস্তবতাও। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ফলে নতুন করে বড় ধরনের সংঘাতে জড়ালে মার্কিন প্রতিরক্ষা সক্ষমতার উপর বাড়তি চাপ তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে আঞ্চলিক মিত্রদের উদ্বেগও ট্রাম্পের তুলনামূলক নরম অবস্থানের অন্যতম কারণ। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নতুন করে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ট্রাম্পকে। একই সঙ্গে কূটনৈতিক তৎপরতাও বাড়িয়েছে পাকিস্তান, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। কারণ সংঘাত ছড়িয়ে পড়লে সবচেয়ে বড় মূল্য দিতে হবে মধ্যপ্রাচ্যকেই। সৌদি আরব মনে করে সংঘাত আরও বাড়ানো কার্যকর হবে না, বরং সীমিত সামরিক পদক্ষেপের পাশাপাশি হরমুজ প্রণালীতে ইরানের উপর চাপ বজায় রেখে কূটনৈতিক সমাধানের পথ তৈরি করা সম্ভব। অন্যদিকে ট্রাম্পের দাবিকে সরাসরি নাকচ করেছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়েছে নতুন করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো হামলা হলে তার জবাব দেওয়া হবে। প্রয়োজনে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। সম্ভাব্য সমঝোতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা, কারণ চুক্তির কোনো বিস্তারিত প্রকাশ করেনি ইরান বা সম্ভাব্য কোনো মধ্যস্থতাকারী দেশ। ফলে ট্রাম্পের ঘোষণাকে অনেক বিশ্লেষক দেখছেন চাপ সৃষ্টির কৌশল হিসেবে। হরমুজ প্রণালী নিয়ে ওমানের সাথে ইরানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে, এমন দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানান, এরই মধ্যে চূড়ান্ত চুক্তির রূপরেখা তিনি মন্ত্রিসভায় পেশ করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই দাবি করেছেন, বিদ্যমান পথগুলোর বাইরে হরমুজে নতুন একটি সামুদ্রিক পথ খোলার বিষয়ে চূড়ান্ত আলোচনা চলছে। বলেন, দুদেশের জাতীয় স্বার্থের কথা বিবেচনায় রেখেই হবে নতুন এই রুট। তাঁর দাবি, গুরুত্বপূর্ণ এই জলপথটি আর কখনোই পূর্বের অবস্থায় ফিরবে না। ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারের কাছাকাছি বিস্ফোরণের খবর পাওয়া গেছে, নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও। জানা গেছে, সোমবার ওমান উপকূলের কাছাকাছি অবস্থিত খাসাব শহরের উত্তর পূর্ব থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ। তবে জাহাজটির পাশাপাশি নিরাপদে আছে ক্রুরাও, জানিয়েছে সংস্থাটি। এরই মাঝে শুরু হয়েছে তদন্ত। ওই এলাকা দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। এছাড়াও সন্দেহজনক যে কোনো কার্যকলাপ লক্ষ্য করলে তাৎক্ষণিক রিপোর্টের নির্দেশ দেওয়া হয় জাহাজগুলোকে। এবার রাম মন্দিরের অনুদান চুরি কেলেঙ্কারি নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। পার্লামেন্ট চত্বরে অভিনব প্রতিবাদের জেরে ভগবান রামকে অপমানের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও স্বতন্ত্র এমপি পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপির সমালোচনার মুখেও পড়েছেন তারা। এমনকি ঘটেছে পাপ্পু যাদবকে লক্ষ্য করে জুতা ছোড়ার ঘটনাও। এদিকে বিরোধীদের অভিযোগ, নিজেদের কেলেঙ্কারি চাপা দিতেই অহেতুক অভিযোগ তুলছে নরেন্দ্র মোদীর দল। দিল্লিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন চলাকালে হামলার শিকার ভারতের স্বতন্ত্র এমপি পাপ্পু যাদব। তাকে লক্ষ্য করে ছোড়া হয় জুতা। অভিযুক্তের দাবি, ভগবান রামকে অপমান করার প্রতিবাদে এই পদক্ষেপ। পরে অবশ্য পাপ্পুর সমর্থকরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহে পার্লামেন্ট চত্বরে পাপ্পু যাদবের এক ব্যতিক্রমী প্রতিবাদ ঘিরে। রাম মন্দিরে ভক্তদের অনুদানের অর্থ চুরির বিরুদ্ধে প্রতীকী ব্যঙ্গনাটক করেন পাপ্পু। গেরুয়া পোশাক পরে বসে পড়েন দান বাক্স নিয়ে। সেখানে অর্থ দান করতে দেখা যায় পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে।
এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস ও বিরোধী এমপিদের তুলোধুনো করছে বিজেপি নেতারা। তুলেছে ভগবান রামকে অপমান করার অভিযোগ। এমনকি রাহুল ও পাপ্পুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে দুই পাপ্পু পার্লামেন্ট চত্বরে নিজেদের কার্যকলাপের মাধ্যমে সনাতন ধর্ম ও সাধু সন্তদের অপমান করেছেন। গেরুয়া পোশাক পরে তারা এই কাজ করছে। আমাদের দেশের জন্য এটি দুর্ভাগ্যজনক যে ভোট পাওয়ার স্বার্থে কংগ্রেস বা সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দলগুলো সনাতন ধর্মকে কলঙ্কিত করছে। সনাতন ধর্মের মানুষের প্রতিশোধ নেবে। এদিকে বিরোধীদের অভিযোগ, চুরির ঘটনাকে আড়াল করার পায়তারা করছে বিজেপি সরকার, আর তাই ব্যতিক্রমী প্রতিবাদকে ইস্যু বানানোর চেষ্টা চলছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর এবং পাপ্পু যাদবের ওপর হামলা দুটোই অন্যায়। এর থেকে এটা স্পষ্ট যে রাম মন্দিরের অনুদান চুরির সাথে জড়িতদের সরকার, আরএসএস এবং ভিএইচপি আড়াল করার চেষ্টা করছে। মন্দিরের অনুদান চুরির বিষয়টি অত্যন্ত গুরুতর। পাপ্পু যাদবের মতো একজন নির্বাচিত জনপ্রতিনিধি রাম মন্দির ইস্যুতে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। তার এই প্রতিবাদ নিয়ে আলোচনা হচ্ছে, অথচ যারা চুরির ঘটনার সঙ্গে জড়িত তাদের দেয়া হচ্ছে সুরক্ষা। রাম মন্দিরের অর্থ চুরির প্রতিবাদে বিভিন্ন রাজ্যেও বিক্ষোভ করছে কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলো। সংবাদ সম্মেলন চলাকালে হামলার শিকার হলেন ভারতের স্বতন্ত্র এমপি পাপ্পু যাদব। নয়াদিল্লিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তাকে লক্ষ্য করে জুতা ছোড়ার অভিযোগ উঠেছে। এ সময় তার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে উঠলে ছড়ায় উত্তেজনা। পরে অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। হামলাকারীর কাছ থেকে মিলেছে একটি ধারালো ছুরিও। পাপ্পু যাদবের দাবি, তাকে হত্যা করাই ছিল ওই ব্যক্তির উদ্দেশ্য। সম্প্রতি রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে পার্লামেন্টের চত্বরে কংগ্রেসের সাথে ব্যতিক্রমী প্রতিবাদে অংশ নেন পাপ্পু যাদব। রাহুল গান্ধী ও তার বিরুদ্ধে হিন্দু সাধুদের অপমানের অভিযোগ তুলে এফআইআরও দায়ের করা হয়েছে। স্পেনের সিউতাকে ঘিরে চলমান অভিবাসন সংকট এখন দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেও তীব্র উত্তাপ ছড়িয়েছে। সংকটের জেরে রাজধানী মাদ্রিদের রাজপথে বিক্ষোভে নেমেছেন শত শত মানুষ। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর পদক্ষেপের দাবি জানান আন্দোলনকারীরা। এদিকে সিউতায় নজিরবিহীন অভিবাসী প্রবেশের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনো হিমশিম খাচ্ছে স্প্যানিশ সরকার। ব্যানার, ফেস্টুন আর জাতীয় পতাকা হাতে মাদ্রিদের রাজপথে বিক্ষোভে নেমেছে হাজারো স্প্যানিশ। চলমান অভিবাসন সংকটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা দেশ। সরকার বিরোধী স্লোগানে উত্তাল রাজধানীর বিভিন্ন এলাকা। বিক্ষোভকারীদের অভিযোগ, মরক্কো থেকে আসা বিপুল সংখ্যক অভিবাসী স্পেনের সার্বভৌমত্ব এবং জাতীয় পরিচয়ের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছে সরকার। গুরুত্ব দেওয়া হচ্ছে না সাধারণ মানুষের মতামতকে। আমার মনে হয় এটি স্পেনের সার্বভৌমত্বের লঙ্ঘন। এটি এক ধরনের আগ্রাসন। বিষয়টি জঘন্য। রাজনৈতিক নেতৃত্ব জনগণের চিন্তা, অনুভূতি ও প্রত্যাশা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমি এখানে এসেছি স্পেনের জনগণ এবং আমার সন্তানদের নিরাপত্তার জন্য। আমি চাই সীমান্তের প্রতি সম্মান দেখানো হোক এবং পরিস্থিতির সঠিক সমাধান হোক। এদিকে কট্টর ডানপন্থী নেতা সান্তিয়াগো আবাসকাল সিউতা সফর করে সরকারের অভিবাসন নীতিকে ব্যর্থ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বিরুদ্ধে অবৈধ অভিবাসনকে উৎসাহিত করার অভিযোগও তোলেন তিনি। ইউরোপের সীমান্ত নিয়ন্ত্রণ করা জরুরি। সানচেজ ইউরোপকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। তিনি স্প্যানিশ নাগরিকত্ব দিয়ে বৈধ অভিবাসনকে উৎসাহিত করছেন। তিনি এখানে অবৈধভাবে প্রবেশ করা সবাইকে বৈধতা দিতে চান। স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সিউতায় প্রবেশ করেছে প্রায় 60,000 মানুষ। এর মধ্যে প্রায় 50,000 অনুপ্রবেশকারীকে 48 ঘন্টার মধ্যে মরক্কোতে ফেরত পাঠানো হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও এখনও অনেকে সমুদ্রপথে সিউতায় পৌঁছানোর চেষ্টা করছেন। ফলে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে স্প্যানিশ প্রশাসনকে। মিয়ানমারের ক্ষমতাচ্যুতনে অং সান সুচির সাথে সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রতিনিধি, নিশ্চিত করেছে মিয়ানমার সরকারের এক মুখপাত্র। সোমবার রাজধানী নেইপিদোতে সুচির সাথে সাক্ষাৎ করেন মিয়ানমারের রেডক্রস আবাসিক প্রতিনিধি আর্নাউড ডি বাকেকে। সুচির শারীরিক অবস্থা নিয়ে তৈরি হওয়া উদ্বেগের জেরে হয় এই সাক্ষাৎ। প্রকাশ করা হয়েছে এর বেশ কিছু ছবিও। তবে এই বিষয়ে এখনো কোনো রকম মন্তব্য আসেনি আন্তর্জাতিক রেডক্রস কমিটির পক্ষ থেকে। পাকিস্তানে পুলিশ স্টেশনে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে 14 জন। নিরাপত্তা বাহিনীর ধারণা
আত্মঘাতী হামলা। রোববার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত এলাকায় হয় হামলাটি। আরও 18 জন গুরুতর আহত। পুলিশের ধারণা সন্দেহভাজন আত্মঘাতী ছাড়াও কয়েকজন সহায়তাকারী ছিলেন। চলছে তল্লাশি অভিযান ও তদন্ত। এই ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সম্প্রতি সীমান্তবর্তী এলাকাগুলোয় বেড়েছে সন্ত্রাসী তৎপরতা। প্রায়ই সেনাবাহিনী ও পুলিশ পরিণত হচ্ছে টার্গেটে। পরিস্থিতির অবনতির জন্য আফগানিস্তানের তালেবানকে দায়ী করছে পাকিস্তান সরকার। তাদের বিরুদ্ধে জঙ্গি সহায়তার অভিযোগ করেছে ইসলামাবাদ, তবে তা সাফ অস্বীকার করেছে তালেবান। হঠাৎই আলোচনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রধান ইমরান খানের মুক্তির ইস্যুটি। বিভিন্ন গণমাধ্যম বলছে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে কারাগার থেকে ইমরানের মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় চলছে নীরব আলোচনা। তবে মুক্তি মিললেও দেশ ছাড়া সহ একাধিক কঠোর শর্ত থাকতে পারে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। তবে হঠাৎ কেন সমঝোতায় আগ্রহী পাকিস্তান সরকার তা নিয়ে চলছে আলোচনা। প্রায় 3 বছর ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। দুর্নীতি সহ বিভিন্ন মামলায় গ্রেফতার হন তিনি। এবার হঠাৎ করে আলোচনায় ইমরান খানের মুক্তির ইস্যুটি। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের আভাস শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে পিটিআই প্রধানকে। দেশটির সামরিক বাহিনীর একাধিক সূত্র এবং ইমরান খানের পরিবারের সদস্যদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে দ্য অবজারভার। সূত্রগুলোর দাবি, বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তৃতীয় পক্ষের মধ্যস্থতায় ইতিমধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। এদিকে কয়েক মাস ধরে পরিবারের সদস্য বা আইনজীবীদের সঙ্গে ইমরান খানের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। চলতি বছরের শুরুতে তার চোখে অস্ত্রোপচার হলেও বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দাবি পরিবারের। সম্প্রতি তার মৃত্যুর গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। ফলে বিশ্লেষকদের মতে তার অসুস্থতা পাকিস্তান কর্তৃপক্ষের উপর বাড়তি চাপ তৈরি করছে। দ্য অবজারভারকে দেয়া বিবৃতিতে ইমরান খানের 2 ছেলে সুলাইমান খান এবং কাশিম খান বলেছেন, 7 মাসেরও বেশি সময় ধরে তাদের বাবা বাইরের বিশ্বের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন। দীর্ঘ কারাবাসে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। ইমরান খানের আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সাইয়েদ জুলফি বুখারীরও দাবি, জরুরি চিকিৎসা প্রয়োজন তার। ইমরান খানের স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং তার জরুরি ভিত্তিতে যথাযথ চিকিৎসার প্রয়োজন। তাকে কারাবাসে রাখা হয়েছে এবং তার বোন, পরিবারের সদস্য কিংবা আইনজীবীদের সঙ্গেও তাকে দেখা করতে দেয়া হচ্ছে না। সরকারের যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকে তবে তাদের উচিত চিকিৎসার প্রয়োজনে ইমরান খানকে মুক্তি দেয়া। এর আগে 2019 সালে একই ধরনের সমঝোতার আওতায় চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার অনুমতি পেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তাই ধারণা করা হচ্ছে ইমরান খানের ক্ষেত্রেও যদি এমন কোনো সমঝোতা হয় তবে দেশ ত্যাগ, রাজনীতি থেকে দূরে থাকা এবং এই বিষয়ে প্রকাশ্যে নীরব থাকার মতো কঠোর শর্ত থাকতে পারে। ইসরায়েলের সাথে নাৎসি বাহিনীর কর্মকাণ্ডের তুলনা করা হলে ফৌজদারি অপরাধ হবে না। বাক স্বাধীনতার অধিকার নিশ্চিতে নতুন এই রায় জারি করেছেন জার্মানি আদালত। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির আইন বিষয়ক ওয়েবসাইট। সম্প্রতি ইসরায়েলের তীব্র সমালোচনা করে দেশটির পতাকার পাশে নাৎসিদের স্বস্তিকায় স্টার অফ ডেভিড সহ বিভিন্ন চিহ্ন সম্বলিত বেশ কিছু ছবি আপলোড করেছিলেন এক নারী। ক্যাপশনে ব্যবহার করেছিলেন ফ্রি প্যালেস্টাইন, গাজা ইজ আন্ডার অ্যাটাক জাতীয় হ্যাশট্যাগও, যার দায়ে ওই নারীকে প্রায় 2400 ইউরো জরিমানা করেছিল আদালত। তবে আপিল পরবর্তী শুনানি বাতিল করা হয় সেই রায়। বাক স্বাধীনতার কথা মাথায় রেখে এই ধরনের ঘটনার অতি ব্যাখ্যা না করতে সতর্ক করেন আদালত। দাবানলের আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের পূর্ব ওয়াশিংটন অঙ্গরাজ্য। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 60,000 মানুষকে। প্রশাসন জানিয়েছে রোববার দাবানলের ছড়িয়ে পড়া আগুনে ক্ষতিগ্রস্ত হয় অন্তত 600 বাড়িঘর ও অবকাঠামো। পুড়ে গেছে রাজ্যটির স্পোকেন শহর ও আশপাশের প্রায় 21 বর্গ কিলোমিটার বিস্তীর্ণ এলাকা। এছাড়াও রাজ্য জুড়ে দাবানলের আগুনে পুড়েছে প্রায় 1000 বর্গ কিলোমিটার বনভূমি। আগুন নেভাতে পুরোদমে কাজ করছে ফায়ার সার্ভিস। যদিও এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন, তবে মেলেনি কোনো রকম হতাহতের খবর। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। জমকালো আয়োজন আর উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে বসনিয়ায় পালিত হচ্ছে রোমান দিবস। আর এই উৎসবে সৈন্য থেকে অশ্বারোহী বাহিনী, প্রাচীন হস্তশিল্প সবকিছু সাজানো হয় রোমান আদলে। আয়োজন উপভোগে যোগ দেন নানা বয়সী মানুষ। এরই মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে রীতিনীতি আর সংস্কৃতি। এক হাতে প্রাচীন তলোয়ার, আরেক হাতে ঢাল, মাথায় হেলমেট, নিজেদের মধ্যে লড়ছে যোদ্ধারা। এ যেন কোনো মুভির সেট, কিন্তু না, এসব আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী রোমান দিবস উপলক্ষে। তৈরি করা হয়েছে প্রাচীন রোমান যোদ্ধাদের জন্য কোলোসিয়ামের রেপ্লিকা। প্রাচীন কোলোসিয়ামে গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ের রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করতে আসতেন হাজার হাজার দর্শনার্থী। আর তাদের সেই ঐতিহ্য ধরে রাখতেই উৎসবে তৈরি করা অস্থায়ী কোলোসিয়ামের লড়াইয়ে মাতেন যোদ্ধারা।
আয়োজনে কোনো কমতি রাখেনি উদ্যোক্তারা। সৈন্য থেকে শুরু করে অশ্বারোহী বাহিনী, প্রাচীন হস্তশিল্প সবকিছুই রোমান আদলে তৈরি করা হয়। আর শিশু বৃদ্ধ সহ সব বয়সী মানুষ এই উৎসবে অংশ নেয়। সকলের পরনেই ছিল রোমান সাম্রাজ্যের পাহাড়ি পোশাক। উৎসবে অংশ নিয়ে সে প্রাচীন রোমে ফিরে যাওয়ার অনুভূতি সত্যি গর্বের। শিল্পকলার মাধ্যমেই আমরা নিখুঁতভাবে আমাদের ফেলে আসা ইতিহাসে ফিরে যেতে পারছি। ফেস্টিভ্যালে বিক্রি করা হয় বিভিন্ন ধরনের সুগন্ধি, যা প্রাচীন উপায়ে তৈরি করা হয়। প্রাচীন রোমের ঐতিহ্যকে বর্তমানের সাথে মিলিয়ে ঐতিহ্যবাহী কায়দায় নিজের পছন্দ মতো পারফিউম তৈরি করার এক দারুণ সুযোগ এনে দিয়েছে আজকের দিনটি। বিশাল এলাকা জুড়ে মোট 72টি আলাদা জোনে সাজানো হয়েছে এই উৎসবটি। শিশুদের জন্য প্রাচীন নাগরদোলারও ব্যবস্থা ছিল। শিশুদের জন্য ইতিহাস শেখার এবং এই অঞ্চলে যে এক সময় রোমান সাম্রাজ্য ছিল তা মনে করিয়ে দেওয়ার এটি একটি দারুণ সুযোগ, যা পুরো অঞ্চলের ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরে। এই উৎসব কেবল একটি বিনোদনমূলক আয়োজনই ছিল না, বরং ফেলে আসা ইতিহাস ও শেকড়ের সাথে মেলবন্ধনও ঘটিয়েছে। একদিকে ইরানের উপর সামরিক চাপ বাড়ানোর প্রস্তুতি, অন্যদিকে নিজেদের অস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে উদ্বেগ। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফাঁস হওয়া এক মার্কিন সামরিক নথি নতুন প্রশ্ন তুলেছে। ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘ হলে যুক্তরাষ্ট্র কি একই সঙ্গে ইসরায়েলকে রক্ষা এবং দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালিয়ে যেতে পারবে? মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার অংশ হিসেবে পূর্ব ভূমধ্য সাগরে বহু বছর ধরে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের 5টি শক্তিশালী ডেস্ট্রয়ার। এসব যুদ্ধ জাহাজে রয়েছে উন্নত রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ পেন্টাগনে পাঠানো এক মেমোতে আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ দ্রুত কমে যাচ্ছে, ফলে ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে। মেমোতে আরও বলা হয়েছে, অতিরিক্ত যুদ্ধ জাহাজ পাঠানো সম্ভব না হলে যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার ঠিক করতে হবে। এমন পরিস্থিতিতে ইউরোপে থাকা মার্কিন সেনাদের নিরাপত্তা ইসরায়েলের প্রতিরক্ষার চেয়ে বেশি গুরুত্ব পেতে পারে। পরে মেমোটি মার্কিন গণমাধ্যমে ফাঁস হয়ে যায়। ইরানের উপর চাপ বাড়াতে আরব সাগরে বড় ধরনের নৌবহর মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। সেখানে রয়েছে 11টি যুদ্ধ জাহাজ ও 2টি বিমানবাহী রণতরী। এর পেছনে রয়েছে হরমুজ প্রণালীর সংকট। 2026 সালের শুরুতে ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দেয়। এরপর জবাব হিসেবে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ কার্যকর করে। এর আগে এক মার্কিন কর্মকর্তা সতর্ক করেছিলেন, ইরানের বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে নেই। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ায় সামরিক অভিযান সীমিত করতে হতে পারে। যদিও হোয়াইট হাউস হয়তো পুরো পরিস্থিতি সম্পর্কে অবগত নয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতের তথ্য অনুযায়ী ইরানের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $37.5 বিলিয়ন। মে মাসে দেয়া হিসাবের তুলনায় এই খরচ বেড়েছে প্রায় $8 বিলিয়ন। এই ব্যয় সামলাতে কংগ্রেসের কাছে আরো $87 বিলিয়ন বরাদ্দ চেয়েছে পেন্টাগন। এর মধ্যে প্রায় $67 বিলিয়ন মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানের জন্য ব্যবহার করা হবে। এখন প্রশ্ন উঠছে, ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্র কি করবে? একদিকে ইসরায়েলকে রক্ষা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি ধরে রাখা এবং দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা বজায় রাখা। সবকিছু একসঙ্গে করা কতটা সম্ভব হবে? নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথেই ফিরতে হবে ওয়াশিংটনকে? আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের 5 বছর পর বিশ্ব রাজনীতিতে আবার একই প্রশ্ন সামনে আসছে। যুক্তরাষ্ট্র কি ইতিহাস থেকে শিক্ষা নিতে ব্যর্থ হচ্ছে? 2001 সালে 9/11-এর হামলার পর ন্যাটোকে সাথে নিয়ে আফগানিস্তানের সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র। 2 দশক ধরে চলা সেই যুদ্ধ ও রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়া শেষ পর্যন্ত এক চরম বিশৃঙ্খলা ও ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হয়। হাজার হাজার সেনা ও বেসামরিক মানুষের জীবনহানি, $1 ট্রিলিয়ন ব্যয়, সব মিলিয়ে আফগানিস্তান হয়ে উঠেছিল তথাকথিত চিরন্তন যুদ্ধ বা ফরএভার ওয়ারের এক নতুন দলিল। কিন্তু আফগানিস্তানের সেই তিক্ত অভিজ্ঞতা কি ওয়াশিংটনকে কোনো দীর্ঘমেয়াদী শিক্ষা দিতে পেরেছে?
সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং ডোনাল্ড ট্রাম্পের নীতি বিশ্লেষণ করলে দেখা যায় মার্কিন সামরিক ও ভূরাজনৈতিক কৌশল আবার সেই পুরনো ভুল পথেই হাঁটছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সামরিক অভিযানের পেছনে যুক্তির নামে হুমকির পরিধিকে অতিরঞ্জিত করার এক দীর্ঘ ঐতিহ্য রয়েছে যুক্তরাষ্ট্রে। 2003 সালে ইরাক আক্রমণের সময় জর্জ ডব্লিউ বুশের প্রশাসন দাবি করেছিল সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী পারমাণবিক ও রাসায়নিক অস্ত্র রয়েছে। পরবর্তীতে সেই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্টস অব ওয়ার প্রকল্পের তথ্য অনুযায়ী 9/11-এর পরবর্তী এসব সংঘাতের কারণে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন ও পাকিস্তানে প্রত্যক্ষভাবে প্রায় 9,40,000 মানুষ প্রাণ হারিয়েছেন, আর পরোক্ষ প্রভাবে মৃত্যু হয়েছে প্রায় 38 লাখ মানুষের। একই ধরনের ছায়াযুদ্ধের আলামত এখন দেখা যাচ্ছে ইরানের ক্ষেত্রেও। সাবেক প্রেসিডেন্ট বুশের মতো ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেনে শুনেই ইরান সংক্রান্ত হুমকিকে অতিরঞ্জিত করে উপস্থাপন করছেন বলে বিশ্লেষকদের অভিমত। সাদ্দাম হোসেনের ইরাকের মতোই ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই বা তারা অবিলম্বে অস্ত্র তৈরি করতে যাচ্ছে এমন শক্ত কোনো প্রমাণ মেলেনি, অথচ এক পর্যায়ে যেটিকে নিছক ছোটখাটো সামরিক পদক্ষেপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল তা ধীরে ধীরে এক সীমাহীন আঞ্চলিক সংঘাতের রূপ নিচ্ছে। আমেরিকান পররাষ্ট্রনীতির এই পুনরাবৃত্তির মূলে রয়েছে প্রধানত 4টি উপাদান: নিরাপত্তাজনিত ভয়, রাজনৈতিক অসততা, অতি আত্মবিশ্বাস এবং অর্থনৈতিক আধিপত্যের লোভ। ভিয়েতনাম যুদ্ধের সময় যেমন ডোমিনো তত্ত্ব দিয়ে সামরিক হস্তক্ষেপকে বৈধতা দেওয়া হয়েছিল, তেমনি আজও গণতন্ত্র রক্ষা বা বিশ্ব নিরাপত্তার দোহাই দিয়ে সামরিক শক্তি প্রয়োগ করা হচ্ছে। ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপকেও গণতন্ত্র প্রসারের চেয়ে ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক স্বার্থ হাসিলের প্রবণতাই বেশি স্পষ্ট। ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপও গণতন্ত্র প্রসারের চেয়ে ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক স্বার্থ হাসিলের প্রবণতাই বেশি স্পষ্ট। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রুটে নজরদারি কিংবা ইউক্রেন ও মধ্যপ্রাচ্য সংকটকে ঘিরে বাণিজ্যিক সমীকরণ নির্ণয় করা, এসবই ইঙ্গিত দেয় কিভাবে নিরাপত্তা নীতি এখন মূলত অর্থনৈতিক মুনাফার ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। আফগানিস্তান থেকে ইরাক কিংবা বর্তমানের ইরান সংকট, যুক্তরাষ্ট্র বারবার এমন সব সংঘাতে জড়িয়ে পড়ছে যা শেষ করার সুনির্দিষ্ট কোনো এক্সিট স্ট্র্যাটেজি বা বেরিয়ে আসার কৌশল তাদের জানা নেই। তাৎক্ষণিক রাজনৈতিক সুবিধা ও কাল্পনিক ভীতি দূর করতে গিয়ে দীর্ঘমেয়াদী মানবিক, আর্থিক ও ভূরাজনৈতিক যে ক্ষতির পাহাড় তৈরি হচ্ছে তা বারবার ঢেকে যাচ্ছে নীতি নির্ধারকদের সাময়িক ভুলে যাওয়ার প্রবণতায়। আফগানিস্তানের 2.5 দশক পর বিশ্ব তাই আবারও একই প্রশ্ন তুলেছে: যুক্তরাষ্ট্র কি চিরন্তন যুদ্ধের এই চক্র থেকে কখনোই বের হতে পারবে না? সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।